মানুষের জীবন বড়ই অনিশ্চিত। জীবনে কখন কি ঘটবে তা কেউ আগে থেকে অনুমান করতে পারে না। কিছু মানুষ বুকভরা আনন্দ নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তারা কেউই জানত না যাত্রাপথে তাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা তাদের জীবন বদলে দেবে। এমন কিছু হতে চলেছে তাদের সবার সাথে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। এবং তারপর মুভিটা যেভাবে শেষ হয় সেটা এক্সপ্লেন করার জন্য ডাইরেক্টরকে নিজেকে ইন্টারভিউ দিতে হয়েছিল। সেগুলো আমি লাস্টে এক্সপ্লেন করে দেব। এমনই একটা রুদ্ধশ্বাস মুভি যার কাহিনী সহজে মাথা থেকে বেরোবে না। হ্যালো, তোমরা দেখছো আজকের মুভি দ্য গ্রে। মুভি শুরু হয় দেখানো হয় বরফে মোড়া আলাস্কা। সেখানকার একটা তেল উৎপাদন কোম্পানিতে এই মধ্যবয়স্ক ব্যক্তিকে দেখতে পাই, যার নাম হলো জন। জনকে বলতে শোনা যায়, সে বলছে, আমি খুবই খারাপ মানুষ, দিনের পর দিন অন্যায় করে চলেছি। এমন অন্যায় করেছি, এ অন্যায়ের হয়তো কোনো ক্ষমাও নেই। আসলে আমার স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা উদ্দেশ্যহীন হয়ে পড়েছে। কি করছি না করছি কিছুই জানি না। এখন আমি একটা কোম্পানিতে শিকারী হিসেবে কাজ করি। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত কোম্পানি যারা কাজকর্ম করে তাদেরকে আমি নেকড়ে বাঘের আক্রমণ থেকে রক্ষা করি, কারণ আমি একজন ভালো শুটার। আজ পর্যন্ত প্রচুর নেকড়ে বাঘকে হত্যা করেছি আমি। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্যই অবলা প্রাণীগুলোকে হত্যা করা কি ঠিক, নাকি আমি কোনো বড় ভুল করছি? আজকাল নিজেকে কেমন যেন অপরাধী বলে মনে হয় জনের। সে একটা চিঠিতে তার সব অনুভূতিগুলো লিখছিল। আসলে জনের জীবনের না আছে কোনো উদ্দেশ্য, আর সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছে। তাই সে নিজেকে শেষ করতেও চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া কাটাতে পারেনি সে ঠিক করে 2 সপ্তাহের ছুটিতে নিজের দেশে ফিরবে, এবং 2 সপ্তাহ এইসব কিছু থেকে দূরে থাকলে হয়তো সে একটু ভালো অনুভব করবে। তাই সেদিন সে শেষবারের মতো স্বীকার করতে গেল নেকড়ে বাঘের সামনে বসে জন ওই নেকড়েটার শেষ হৃৎস্পন্দন অনুভব করতে পারছে। নেকড়ে বাঘটা শ্বাস প্রশ্বাস যেন সে অনুভব করতে পারছিল। এবং এই সিনটার সঙ্গে এই মুভির একটা বিশাল বড় কানেকশন আছে, যেটা লাস্টে বোঝা যাবে। এরপর জন দেশে ফেরার জন্য ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে, প্লেনের মধ্যে চেপে বসে। প্লেনটা যখন আকাশে উঠছিল, প্লেনের ভেতরে থাকা যাত্রীরা জানতেও পারেনি এটা তাদের শেষ যাত্রা হতে চলেছে, কারণ কিছুক্ষণ পরেই প্লেনের ভেতরের যাত্রীরা ভীষণভাবে ঝাঁকুনি অনুভব করে। সবাই ভয়ে চিৎকার করে ওঠে এবং দেখা যায় প্লেনের মধ্যে থাকা সব ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। প্লেনের ভেতরে তাপমাত্রা অনেক কমে গেছে, আর কিছুক্ষণের মধ্যে যাত্রীরা আবারও বিশাল পরিমাণে ঝাঁকুনি অনুভব করে। সাথে সাথে প্লেনটার সব লাইটগুলো অফ হয়ে যায়। সে প্লেনটার জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে বুঝতে পারে সর্বনাশ হতে চলেছে, কারণ তাদের প্লেনটা ক্র্যাশ হতে চলেছে। জো শক্ত করে সিটবেল্ট বেঁধে নেয়, আর নিমিষের মধ্যেই সেই প্লেনটায় সব কিছু উল্টে পাল্টে যায়। হাওয়ার বেগের সাথে উড়ে যেতে থাকে জিনিসপত্র। নিয়ন্ত্রণ হারিয়ে প্লেনটা এসে পড়ে বরফে ঘেরা একটা পাহাড়ের চূড়ায়। কোনোভাবে বেঁচে যায় জন। চোখ মেলে তাকাতে সে দেখে চারদিকে শুধু বরফ আর বরফ, আর সেই বরফের মধ্যে পড়ে রয়েছে প্লেনের ধ্বংসাবশেষ। জন অন্যান্য ব্যক্তিদের সাহায্য করার জন্য এগিয়ে যায় এবং ধ্বংসাবশেষের মধ্যে থেকে একে একে জীবিত মানুষদেরকে সে বের করে আনে। দেখা যায় যতজন যাত্রী ছিল তাদের মধ্যে মাত্র 7 জন বেঁচে আছে। জন তাদেরকে বলে, যদি বেঁচে থাকতে হয় এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে, তাহলে তাড়াতাড়ি আগুন জ্বালাতে হবে, নয়তো ঠান্ডায় জমে আমাদের মৃত্যু হতে পারে। এবার আগুন জ্বালানোর জন্য কাঠ বা কোনো কিছু তো চাই, কিন্তু সেই বরফের মধ্যে কোনো কিছুই ছিল না। আগুন জ্বালানোর জন্য তারা সেই ধ্বংসপ্রাপ্ত প্লেনটা থেকে শুকনো কাগজ, সেই প্লেনটার সিটের অংশ ইত্যাদি জোগাড় করতে লেগে পড়ে। তারা দেখতে পায় চারদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে মানুষের মৃতদেহ। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত নামে। দিনের বেলায় যেমন তেমন, কিন্তু রাত হবার সাথে সাথেই সেখানে বিপদ নেমে আসে। জন সবাইকে বলে, ভোরের আলো ফোটার সাথে সাথেই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে, নয়তো এই ঠান্ডার মধ্যে আমরা বেশিক্ষণ বাঁচতে পারবো না। আজকে নয়তো আগুনের ব্যবস্থা করেছি, কাল কি করব? তাদের মধ্যে একজন জনকে বলে, আমরা এখান থেকে চলে গেলে যদি আমাদের কোম্পানি থেকে খোঁজ করা হয় আমাদের, তারা তো আমাদের কখনো খুঁজেই পাবে না। আর আমরা যাবই বা কোথায়? চারদিকে শুধু বরফ আর বরফ, রাস্তাও তো চিনি না। জন বলে, চিন্তা করো না, কোম্পানি আমাদের খোঁজ করবে না, কারণ কোম্পানির কাছে আমরা শুধুমাত্র কর্মচারী। আমরা মরলাম কি বাঁচলাম তাতে কোম্পানির কিচ্ছু যায় আসে না। তাই বেঁচে থাকতে হলে আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই করেই বাঁচতে হবে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তারা কোনো রকমে রাতটা কাটানোর ব্যবস্থা করে নেয়। এরই মধ্যে জন দূর থেকে কারো একটা শব্দ শুনে সেদিকে গেলে এক নতুন বিপদ তার সামনে এসে দাঁড়ায়। জন দেখে ঘন অন্ধকারের মধ্যে কিছু চোখ জ্বলজ্বল করছিল। 2-4 পা এগোতেই জন দেখে দুটো চোখ তার দিকেই চেয়ে আছে।
জন পরিষ্কার বুঝতে পারে যে ওটা একটা নেকড়ে বাঘ, যে কিনা তাদেরই সহযাত্রীর মৃতদেহের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু জন কিছু বুঝে ওঠার আগেই নেকড়ে বাঘটা জনের উপর ঝাঁপিয়ে পড়ে। জন অনেক চেষ্টা করে নেকড়ের হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু নেকড়ে বাঘটা তাকেও টেনে নিয়ে যাচ্ছিল ক্রমাগত। জন চিৎকার করলে বাকিরা ছুটে আসে এবং কোনো রকমে নেকড়ে বাঘের হাত থেকে জনকে রক্ষা করে। নেকড়ের কামড়ের জন্য পা ক্ষতবিক্ষত হয়ে যায় জনের। জন সবাইকে চমকে দিয়ে বলে, আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় আছি? আমরা ভয়ঙ্কর নেকড়েদের ডেরার মাঝখানে বসে রয়েছি। এখানে অনেক মৃতদেহ পড়ে রয়েছে, আর সেই মৃতদেহের রক্তের গন্ধে নেকড়েরা এখানে আবার আসবে। তাই প্রাণে বাঁচতে হলে আমাদেরকে তাড়াতাড়ি মৃতদেহগুলোকে চাপাতে হবে, কারণ নেকড়েরা নিজের বাসার ৩০ মাইলের মধ্যে আসা যে কোনো প্রাণীকে শেষ করে দেয়। এরপর সবাই মিলে ডেডবডিগুলোকে চাপাতে শুরু করে। সেখানে জন দেখে ফ্ল্যান্ড্রি নামে একজন সহযাত্রী আরেকজনের পকেট থেকে মানিব্যাগ চুরি করছে। আশেপাশে পড়ে থাকা যাত্রীদের ব্যাগ থেকে তারা কোনো রকমে সেই রাতের জন্য খাবারটুকু সংগ্রহ করল। রাতের বেলায় সবাই যখন একসাথে বসে খাবার খাচ্ছিল, আগুনের চারপাশে গোল করে বসে তাদের নিজেদের ব্যাপারে কথাবার্তা বলছিল, তখনই হঠাৎ একটা শব্দে সবাই চমকে ওঠে। জন মশাল হাতে অন্ধকারের দিকে এগিয়ে যায়, বাকিরাও তার পিছু পিছু যায়। ঘন অন্ধকারের মধ্যে তারা দেখতে পায় একটা নয়, একদল নেকড়ের চোখ। মশালের আলোতে চোখগুলো জ্বলজ্বল করছে। জন খুব ভালো করে বুঝতে পারে যে মৃত্যু একদম তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। নেকড়ে এমন একটা পশু যার কিনা মানুষের মতো পরিবার আছে। নেকড়েদের গোষ্ঠীর মধ্যেও একজন প্রধান সদস্য থাকে বা দলপতি। সেই দলপতি নেকড়ে যখন কারো উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন তার দেখা দেখি বাকি নেকড়েরাও ঝাঁপিয়ে পড়ে, এবং দলপতি যদি কোনো জায়গা থেকে চলে যায়, তার পেছনে পেছনে বাকি নেকড়েরাও চলে যায়। জন ঠান্ডা গলায় সবাইকে বলে, এখান থেকে কেউ দৌড়ে পালাবে না, সবাই তীক্ষ্ণ নজরে নেকড়েগুলোর চোখের দিকে তাকিয়ে থাকো। যদি কেউ পালাও তাহলে কিন্তু সবাই মরব, কারণ নেকড়েরা যখনই বুঝতে পারবে যে আমরা ওদের দেখে ভয় পেয়েছি, ওরা কিন্তু আমাদের উপরে আক্রমণ করবে। সবাই জনের কথা মতো একদৃষ্টিতে নেকড়েদের দিকে তাকিয়ে থাকে, এবং কিছুক্ষণ পর নেকড়েরা ঘন অন্ধকারে মিলিয়ে যায়। জন যেহেতু বহু বছর ধরে নেকড়ে শিকার করছে, সুতরাং নেকড়েদের কোনটার মানে কি এবং কি করলে কি হতে পারে সেগুলো সম্বন্ধে খুব ভালো করেই সে জানত। তারা সবাই মিলে ঠিক করে যে রাতের বেলায় সবাই পালা করে পাহারা দেবে। নেকড়েদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদেরকে এটা করতেই হবে, কারণ নেকড়েরা পালিয়ে তো গেছিল, কিন্তু আশেপাশে ওত পেতে বসেছিল সুযোগের অপেক্ষায়। তাই একটু অসাবধানতা শেষ করে দিতে পারে তাদের সবার জীবন। জনের সাথে বার্কলে নামে এক ব্যক্তি পাহারায় বসে। কিছুক্ষণ পর জনের চোখ লেগে আসে। সে স্বপ্নে তার স্ত্রীকে দেখে। তার স্ত্রী জনকে এই কঠিন পরিস্থিতিতে লড়াই করার জন্য সাহস জুগিয়ে বলে, তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে সবসময়। ওদিকে বার্কলে মশাল নিয়ে একটু সাইডে গেলেই একটা নেকড়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। কারণ আগেই বলেছি, নেকড়েরা পালিয়ে তো গেছিল, কিন্তু আশেপাশে ওত পেতে বসেছিল সুযোগের অপেক্ষায়। পরের দিন সকাল হয়। জনের ঘুম ভাঙলে সে আশেপাশে বার্কলেকে খুঁজতে থাকে, যদিও ততক্ষণে বার্কলে আর বেঁচে নেই। নেকড়েরা তাই স্বীকার করেছে, কিন্তু তারা বার্কলের বডিটা নিয়ে যায়নি, কারণ তারা ক্ষুধার্ত ছিল না। তারা যে কোনো উপায়ে এই মানুষগুলোকে তাদের এরিয়া থেকে তাড়াতে চাইছে। বার্কলের বডি দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। জন সবাইকে তার সাথে এই জায়গা ছেড়ে যেতে বললে ফ্ল্যান্ড্রি নামে একজন জনের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু করে। জন বলে, আমি এই জায়গা ছেড়ে চললাম, কারণ এখানে থাকা মানে মৃত্যুকে সাথে নিয়ে বসে থাকা। কারণ ইচ্ছা হলে আমার সঙ্গে আসতে পারো। সবাই জনের পেছনে পেছনে যায়। যাওয়ার আগে তারা মৃত ব্যক্তিদের মানিব্যাগগুলো সংগ্রহ করে, যাতে তারা শহরে ফিরে এসে মৃত ব্যক্তিদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দিতে পারে। বরফের মধ্য থেকে জন তার বন্দুকটা নিয়ে নেয়। প্রাণ বাঁচানো লড়াইতে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে 6 জন বেরিয়ে পড়ে। বরফে ঢাকা পর্বতের চূড়া ধরে তারা এগিয়ে যায়। তবে এখানেই শেষ নয় বিপদ। কিছুটা পথ যাওয়ার পর শুরু হয় প্রচণ্ড তুষারঝড়, অর্থাৎ বরফের ঝড়। ঘন তুষার জোরে কেউ কাউকে দেখতে পারছিল না। তাদের মধ্যে একটা ব্যক্তি পিছিয়ে পড়লে তাকেও নেকড়েদের কবলে পড়তে হয়। প্রবল ঝড়ের কারণে কেউই তার চিৎকার শুনতে পায় না। নেকড়ের দল তার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। জন কোনোভাবে এটা দেখতে পেয়ে তাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে, কিন্তু বরফ এতটা জমে গেছিল যে কেউই তারা হাঁটতে পারছিল না। তাই অনেক দেরি হয়ে যায়। তারা যতক্ষণে আসে ততক্ষণে সেই ব্যক্তিটা মারা গেছে। সময় নষ্ট না করে তারা খুব তাড়াতাড়ি জঙ্গলের দিকে যেতে শুরু করে, কারণ এই বরফের থেকে জঙ্গল অন্তত কিছুটা সেফ। কিন্তু তারা ভুল ভেবেছিল, কারণ তারা যখন প্রায় জঙ্গলের কাছাকাছি এসে গেছিল, তখন একদল নেকড়ে তাদেরকে ঘিরে ধরে। সমস্ত নেকড়েরা মিলে একসাথে চিৎকার করতে থাকে। কি ভয়ঙ্কর সেই চিৎকার! তারা যেন নিজেদের গোষ্ঠীর সবাইকে জানাচ্ছিল যে তাদের এরিয়ায় শত্রুর আগমন হয়েছে। জন এবং বাকি সাথীরা কোনো রকমে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে।
তারা দ্রুত প্রচেষ্টা করে আগুন জ্বালানোর, কারণ একমাত্র আগুনই তাদেরকে রক্ষা করতে পারবে এই হিংস্র নেকড়েগুলোর হাত থেকে। বরফের মধ্য থেকে তারা শুকনো কিছু জোগাড় করে এবং অনেক চেষ্টার পর আগুন জ্বালিয়ে সেই রাত কাটানোর চেষ্টা করে এবং আত্মরক্ষার জন্য কিছু ছোটখাটো অস্ত্র বানায়। যদিও ওই অস্ত্রগুলো নেকড়ে বাঘের সঙ্গে লড়াই করার জন্য যথেষ্ট ছিল না। হঠাৎ করে তারা নেকড়ে বাঘের গর্জন শুনতে পায়। চোখ তুলে তাকাতেই জন আর ফ্ল্যান্টি দেখে আলফা ঠিক তাদের মাথার সামনেই দাঁড়িয়ে আছে। এবার এখানে বলে দিই কেন নেকড়ে বাঘটাকে আলফা বলা হয়েছে। কারণ নেকড়েদের যে দল প্রধান থাকে, যে দলপতি থাকে, তাকে আলফা বলা হয়। আর এই নেকড়েটা ছিল নেকড়েদের এই গোষ্ঠীর দলপতি। সোজা ভাষায় বলতে গেলে নেকড়েদের রাজা। আলফা 2-4 পা তাদের দিকে এগিয়ে গেলেই সবার পা কাঁপতে শুরু করে। আলফাকে দেখে ফ্ল্যান্ডি সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছিল, কিন্তু সে জানত না অন্ধকারের মধ্যে এখনও 2টো চোখ তাকে ফলো করছে। হঠাৎই একটা নেকড়ে তার ওপরে আক্রমণ করে এবং সবাই মিলে কোনো রকমে সেই নেকড়ে বাঘটাকে মেরে ফেলে। জন বলে, আলফা আমাদের ভয় দেখানোর জন্যই নেকড়েটাকে এখানে পাঠিয়েছে। এরপর তারা সবাই মিলেই নেকড়েটার মাংস পুড়িয়ে খায়, কারণ পেটের দায় বড় দায়। তারা অনেকটা সময় ধরে না খাওয়া অবস্থায় ছিল। ফ্ল্যান্ডি আবারও একটা ভুল করে বসে। সে রাগের বশে ওই নেকড়েটার মাথা জঙ্গলের দিকে ছুঁড়ে মারে। এতে জঙ্গলের মধ্যে থাকা নেকড়েরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সবাই মিলে তারা সেই বীভৎস চিৎকার শুরু করে। সবাই তাড়াতাড়ি মশাল হাতে নিজেদের জায়গা ছেড়ে অন্যদিকে রওনা হয়। কিন্তু কিছুটা যেতে না যেতেই তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে। সে আর চলতে পারছিল না। বাধ্য হয়ে তাদেরকে থামতে হয়। কিন্তু সারা রাত তারা চোখের পাতা এক করতে পারে না। করবেই বা কী করে, কারণ বিপদ তাদের আশেপাশেই রয়েছে, যে কোনো সময় হামলা করতে পারে। ভোরের আলো ফোটার সাথে সাথেই আবার তুষারঝড় শুরু হয়। কোনো রকমে তারা বাঁচার জন্যে নিরাপদ আশ্রয় দেবার চেষ্টা করে। ঝড় থামলে তারা আবারও এগোতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই কাটা গাছ আর জলস্রোতের শব্দ পেয়ে জন বলে, আমরা হয়তো জনবসতির খুব কাছেই রয়েছি, আর ভয় নেই, আর একটু গেলেই আমরা নিরাপদ জায়গায় চলে যেতে পারব। শব্দ অনুসরণ করে তারা এগিয়ে যায় এবং কিছু দূর গিয়ে তারা দেখে উঁচু পাহাড়ের ঢাল বেয়ে প্রবল বেগে বয়ে চলেছে নদী। আর এই খাড়া ঢাল বেয়ে নদী অবধি পৌঁছনোই ছিল তাদের কাছে চ্যালেঞ্জ। অনেক চিন্তাভাবনার পর 4 জন ঠিক করে যে তারা পাহাড়ের ঢাল বেয়েই সেই জলস্রোতের ওখানে পৌঁছাবে, কারণ জঙ্গলের ভেতরে প্রবেশ করা কোনো মতেই সম্ভব নয়। তাদের কাছে থাকা জামাকাপড় গিঁট বেঁধে একটা লম্বা দড়ি বানানো হয়। একজন সেই দড়ি নিয়ে নদীর ওপারে থাকা ঝাউবনের দিকে লাফ দেয় এবং কোনো রকমে ঝাউবন অবধি পৌঁছে সেই ঝাউবনের গাছের সঙ্গে শক্ত করে দড়িটা বেঁধে দেয়। এরপর একে একে তারা দড়ি বেয়ে নদী পারাপার করতে শুরু করে। কিন্তু তাদের সঙ্গে চলতে থাকা একজনের উচ্চতা নিয়ে ভয় ছিল, মানে উঁচু জায়গা দেখলে ভয় পায়। সে মাঝপথে গিয়ে দড়িতে তার পা আটকে যায় এবং ভয়ে হাত পায়ে ঠান্ডা হয়ে আসে তার। সে আর এগোতে পারে না। পাহাড়ের খাঁদে দড়ির মধ্যে ঝুলছিল সে। চোখ থেকে চশমাটাও পড়ে যায় এবং আর কিছুক্ষণের মধ্যেই দড়িটা তার ওজন রাখতে না পেরে ছিঁড়ে যায়। ফলে পাহাড়ের খাঁদে পড়ে মৃত্যু হয় তার। বাকিরা ঝাউগাছ থেকে নেমে তার কাছে পৌঁছানোর চেষ্টা করার আগেই একটা নেকড়েকে দেখা যায়। সে ওই লোকটাকে টেনে নিয়ে যায়। এবার তারা 3 জন এগিয়ে চলে। গাছ থেকে নামার সময় ফ্ল্যান্ডির পায়ে চোট লাগে, ফলে সে বেশি চলতে পারছিল না। কোনো রকমে তারা নদীর পাড়ে এসে পৌঁছায়। ফ্ল্যান্ডি বলে, আমি আর এগোতে পারছি না, আমার চলার ক্ষমতা শেষ হয়ে গেছে। আসলে ফ্ল্যান্ডি মানসিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল, কারণ যা যা ঘটে চলেছে তাদের জীবনে তারা কল্পনাও করেনি কখনো। জন তাকে নিয়ে যেতে চাইলেও ফ্ল্যান্ডি যাবে না বলে ঠিক করেছে। উপায় না থাকায় ফ্ল্যান্ডিকে ছেড়ে জন এবং হেনরিক এগিয়ে যেতে থাকে। নদীর পাড় ধরে তারা এগিয়ে চলে। কিছু দূর যাওয়ার পর 2টো নেকড়ে তাদেরকে তাড়া করে। জন আর হেনরিক প্রাণ ভয়ে দৌড়তে থাকে। দৌড়তে দৌড়তে হেনরিক খরস্রোতা নদীর মধ্যে পড়ে যায় এবং জলের স্রোতে সে নিজেকে কোনো মতেই সামলাতে পারছিল না। এই দেখে তাকে বাঁচানোর জন্য বরফ গলা জলে ঝাঁপ দেয় জন। কিন্তু হেনরিকের পা জলের নিচে একটা পাথরের নিচে ফেসে যাওয়ায় জন কোনো মতেই হেনরিককে জল থেকে বাইরে বের করে আনতে পারে না। জলের নিচেই শেষ হয়ে যায় হেনরিকের প্রাণ। জন জল থেকে বেরিয়ে আসে এবং এখন সে মানসিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, কারণ একেই যা যা ঘটে চলেছে তার মধ্যে 7 জন রওনা দিয়েছিল, একে একে সবাই মারা গেছে। অসহায় হয়ে জন ওপরওয়ালাকে বলে, হে ঈশ্বর, তুমি যদি সত্যি থাকো তাহলে আমার সামনে এসো, আমাকে সাহায্য করো, আমি আর পারছি না, একটা মানুষ আর কত সহ্য করবে, তুমি কিছু করো। জন একভাবে আকাশের দিকে চেয়েই থাকে, এই আশায় যে ঈশ্বর তাকে সাহায্য করার জন্য হয়তো আসবে। এবং কিছুক্ষণ পর জন মনোবল শক্ত করে উপরে উঠে দাঁড়ায়। ঝাউবনের মাঝ দিয়ে জনবসতির সন্ধানে এগিয়ে চলতে থাকে। তার হাতে হেনরিকের ব্যাগ, যেখানে রয়েছে আজ অবধি মারা যাওয়া সব লোকের মানি ব্যাগ।
কিছুদূর যাওয়ার পর জন মাটিতে বসে পড়ে। সে নিজের মানিব্যাগটা বের করে এবং নিজের পরিবারের ছবি দেখছিল। সে কান্নায় ভেঙে পড়ে জন। তার বাবার বলা একটা কথা জনের আজ খুব মনে পড়ছে। হয় আজ থেকে আমি নতুন করে জীবন শুরু করব, নয় আজকে আমার জীবনের শেষ দিন। এরই মধ্যে জন একটা নেকড়ে বাঘের উপস্থিতি অনুভব করে। জন তার কাছে থাকা কাঁচের শিশি এবং ছুরি নিজের হাতের মধ্যে বেঁধে নেয় এবং জন দেখে আলফা তার সামনে এসে দাঁড়িয়ে আছে। জন তার জীবনের শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। দুজনেই একে অপরের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে তারা দুজনেই যেন দুজনকে মনে মনে বলছে, আমি লড়াইয়ের জন্য প্রস্তুত। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এরপরেই মুভিটার পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় আলফাকে। আলফা কেমনভাবে শুয়ে আছে এবং তার শ্বাস ঘন ঘন পড়ছে, ঠিক যেমন মুভির প্রথম দৃশ্যটাতে দেখানো হয়েছিল যে জন একটা নেকড়ে বাঘের শ্বাস প্রশ্বাসকে অনুভব করছিল। মুভিতে এরপরে আর কিছুই দেখানো হয়নি এবং এই মুভির এন্ডিং নিয়েও অনেক সমস্যা ছিল। শেষ পর্যন্ত এই মুভির ডাইরেক্টর একটা প্রেস কনফারেন্সে এই মুভির এন্ডিং নিয়ে আলোচনা করেছেন। মুভিতে দুজনের মারপিট দেখালেন না কেন? কে জিতল? জন জিতেছিল নাকি আলফা জিতেছিল? মারা কে গিয়েছিল? কারণ পোস্ট ক্রেডিট সিনটাতে কিন্তু জনকে দেখানো হয়নি। আবার পোস্ট ক্রেডিট সিনটাকে আরেকভাবে দেখলে দেখা যায় আলফা কিন্তু মাটিতে পড়ে হাঁপাচ্ছিল। দেখে মনে হচ্ছিল সে যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তাহলে মারা গেল কে বা জিতলই বা কে? ডিরেক্টর একটা প্রেস কনফারেন্সে বলেছেন আসলে তিনি নেকড়ে বাঘ এবং মানুষের শেষ লড়াই দেখাতে চাননি, কারণ তিনি মনে করেন দুটো পশুই হলো সমান। নেকড়ে বাঘগুলো নিজেদের অস্তিত্ব লড়াইয়ের চেষ্টা করছিল, কারণ তাদের জায়গায় মানুষের পদার্পণ হয়েছিল এবং মানুষ নিজে বেঁচে থাকার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছিল। দুজনের দিক থেকে দুজনই ঠিকই ছিল, দুজনেই নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছিল। সুতরাং তাদের দুজনের মধ্যে যদি কাউকে মৃত দেখানো হতো বা কেউ জিতেছে কেউ হেরে গেছে দেখানো হতো, তাহলে জিনিসটা অন্যরকম বোঝাতো। ডিরেক্টর এখানে বন্য পশু এবং মানুষ জাতি এই দুটোকে সমানভাবে দেখিয়েছে যে দুজনের ভ্যালু, দুজনের গুরুত্ব কেউ কারোর থেকে কম নয়। তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের কি মনে হয় আলফা শুয়ে হাঁপাচ্ছিল কেন? সে কি সত্যিই জনকে মেরে ফেলেছিল নাকি জন তাকে মেরে ফেলেছিল বলে শেষ নিঃশ্বাস নিচ্ছিল? কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও।